কিছুদিন আগে আমার চ্যানেলে বইমেলার থাম্বনেল নিয়ে আপনারা একটা ভিডিও দেখেছেন। তো সেখানকার দু একটা পয়েন্ট আর একটু এলাবোরেট ভাবে এক্সপ্লেন করার জন্য এই ভিডিওটা। আমি নিজে এই পয়েন্টগুলোতে একটা সময় স্ট্রাগল করেছি, তাই আমার মনে হয় যে এই পয়েন্টগুলো একটু ব্যাখ্যা করে দিলে হতে পারে কারো কারো যারা এই ভিডিওটা দেখছে তাদের সুবিধা হবে। প্রথমত, আমি বেশ কিছুদিন আগে একটা পোল পোস্ট করেছিলাম আমার চ্যানেলে, তারপরে অনেক সাবস্ক্রাইবার অ্যাড হয়েছে, অনেক চেঞ্জেস এসছে চ্যানেলে, কিন্তু তাও ওভারঅল আমি যেটা বুঝেছি আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তাদের বেশিরভাগেরই বয়স হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 32, 32 বা তার কম। তাই ধরে নিতে পারি এরা থ্রিলার, হরর, ডিটেকটিভ এই ধরনের গল্পের খবর মোটামুটি রাখে। তো আমার এই ভিডিওর প্রথম অংশ হচ্ছে বইমেলাতে আপনারা আর কি কি জনরা ট্রাই আউট করতে পারেন আদার দেন ওই তিনটে যেগুলো আমি মেনশন করলাম। আর পরের অংশটা হচ্ছে সম্পূর্ণ একটা অচেনা বই, আপনি কিসের বেসিসে ডিসিশন নেবেন যে বইটা আমি কিনবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথম আমি জনরাগুলো নিয়ে কথা বলবো, তার মধ্যে প্রথম হচ্ছে নন ফিকশন। এই জনরাটা আপনারা ট্রাই আউট করতে পারেন। আমি সবসময় আপনি যা পড়ছেন অর্থাৎ স্টেটাস কুয়ো এটাকে ভাঙার পক্ষপাতী, তার কারণ আমি মনে করি তবেই আপনার পাঠক হিসাবে আপগ্রেডেশন হবে। এটা সিনেমার ক্ষেত্রেও সত্যি, কিন্তু আমি সিনেমা নিয়ে ভিডিও বানাই না তাই এখানে কথা বলবো না। তো নন ফিকশন অনেক রকমের হয়। ঐতিহাসিক নন ফিকশন হতে পারে, বা ধরুন যেরকম রজত বাবু লেখেন সিন্ধু সভ্যতা নিয়ে নন ফিকশন হতে পারে, বা কোনো একটা কেস স্টাডি নিয়ে যেরকম সোমনাথ বাবু লেখেন এরকম নন ফিকশন হতে পারে, রাজনৈতিক নন ফিকশন হতে পারে যেরকম অভিক মুখার্জি লেখে, আমার খুব প্রিয় লেখক। রাজনৈতিক হলে আপনার একটা জিনিস একটু খেয়াল করে নেবেন যে মিনিমাম যেন 4 দশকের পুরনো হয়। তার কারণ খুব সাম্প্রতিক রাজনীতির নন ফিকশন হলে যেটা সমস্যা হবে, বিষয়টার আসল চেহারাটা আপনি বুঝতে পারবেন না, কারণ সমসাময়িক দিয়ে এতটাই ইনফ্লুয়েন্সড হবে আজকে যাকে আপনার বিরাট কিছু মনে হচ্ছে সেটা দেখবেন হয়তো 4 দশক পরে গুরুত্বহীন। সেই জন্য মিনিমাম 4 দশকের পুরনো রাজনৈতিক নন ফিকশন পড়ুন। আমি কিন্তু বইপাড়াতে এরকম বই দেখেছি যার নাম হচ্ছে এক্স গ্রাম, আসলে কি ঘটেছিল, এক্স এর একটা শব্দ রয়েছে আমি বলছি না, সেই সমস্ত নন ফিকশন আমি অ্যাভয়েড করি। এরকম না যে ঘটনাটা গুরুত্বহীন, আমি বলতে চাইছি তার হয়তো বিশ্লেষণ খুব ইমিডিয়েট করা সম্ভব নয়। তো রাজনৈতিক নন ফিকশন বা যে কোনো ধরনের নন ফিকশন আপনারা কিন্তু ট্রাই আউট করতে পারেন, এবং এক্ষেত্রে আমি বলবো সেই লেখকের লেখার সম্বন্ধে আপনার পরিচিতি থাকলে ভালো হয়, কোনো পুজো বার্ষিকী কোথাও পড়েছেন হলে ভালো হয়। এছাড়া আমার চ্যানেল তো রইলই, অন্য জায়গা থেকেও রেফারেন্স নিতে পারেন। এরপরে হচ্ছে মহাভারতে মোটামুটি 3 ধরনের লেখা আমি দেখেছি আমার ভালো লাগে। একটা হচ্ছে প্রেম, মানে মহাভারতের প্রেম, অর্জুন ও 4 কন্যা, যেরকম তিলোত্তমা মজুমদারের লেখা, অর্জুনের সঙ্গে তার 4 স্ত্রীর প্রেম সম্পর্ক, কেমিস্ট্রি, এইগুলো নিয়ে। 2 হচ্ছে রাজনৈতিক বিশ্লেষণ, অর্থাৎ মহাভারতের ভিতরে রাজনীতি রয়েছে মারাত্মকভাবে, শ্রীকৃষ্ণের শেষ কটা দিন বা প্রথম প্রবাহ, যেখানে ভীষ্ম সত্যবতী রাজনীতির ব্যাপার আছে, ওখানে কিছুটা প্রেমেরও ব্যাপার রয়েছে। অথবা হতে পারে যে পুরোপুরি চরিত্রের বিশ্লেষণ, যেমন তমাল বন্দ্যোপাধ্যায়ের পাণ্ডু, এরকম হতে পারে। আর একটা হতে পারে কমপ্লিটলি রিসার্চ ওয়ার্ক, যেটা আনন্দ পাবলিশার্সের বই, ডক্টর শামীম আহমেদের লেখা। আমি যদি ঠিক মনে করে থাকি উনি একজন প্রফেসর কোনো কলেজের, মহাভারতের নাস্তিকতা, পুরোপুরি। এই 4 ধরনের মহাভারতের বই হয়, রিকনস্ট্রাকশন হতে পারে, সেগুলো আপনারা কিন্তু ট্রাই আউট করতে পারেন। মহাভারত বেস্ট থ্রিলার আমি বলছি না, কিন্তু মহাভারতের মার্ডার্স বা এই টাইপের বই আমি বলছি না, কিন্তু আমি বলছি যেখান থেকে আপনি মহাভারতটাকে শিখতে পারবেন এরকম বই আপনারা ট্রাই আউট করতে পারেন। লেখক অনেকে আছে, কয়েকজনের নাম আমি বললাম, বাণী বসু আছে, তিলোত্তমা মজুমদার আছে। আমার মহাভারত ভিডিও সাজেশন আপনারা আশা করি দেখেছেন, সেখান থেকেও নিতে পারেন, নাও নিতে পারেন, আপনাদের ব্যাপার। তো এই একটা জনরা আপনারা অবশ্যই ট্রাই আউট করতে পারেন। এরপর হচ্ছে ঐতিহাসিক। এবার এই ঐতিহাসিক ক্যাটাগরিটায় দুটো ভাগ হয়, একটা হচ্ছে নন ফিকশনের মধ্যে পড়ে গেল ঐতিহাসিক নন ফিকশন, অথবা উপন্যাস হতে পারে, যে ইতিহাসের একটা ঘটনা নিয়ে একটা উপন্যাস আকারে আমি লিখলাম, যেরকম হিমাদ্রি বাবু লেখেন, এটাও কিন্তু ভালো। ইতিহাসটাও জানতে পারলেন, একটু মজাও থাকলো, লেখক একটা কাল্পনিক কনফ্লিক্ট দেখালেন, বা সত্যি মানে বাস্তবে কনফ্লিক্ট ছিল ওরকম একটা কনফ্লিক্ট দেখালেন, কিছুটা তার কল্পনা মিশিয়ে সুন্দর করে পরিবেশন করলেন, এরকম লেখা ট্রাই আউট করতে পারেন। তার সঙ্গে অনেক সময় আপনি থ্রিলিং এলিমেন্ট পেতে পারেন, আরো অনেক সাবজেক্ট সেখানে মিশে থাকতে পারে। এর পরেরটা হচ্ছে কল্পবিজ্ঞান, এটা আপনারা ট্রাই আউট করতে পারেন। কল্পবিজ্ঞানে 2 রকম হয়, মূলত আমরা প্রফেসর শঙ্কু যেটা পড়ি সেটা হচ্ছে সায়েন্স ফ্যান্টাসি, কিন্তু সায়েন্স ফিকশনে হার্ডকোর, তার জন্য আপনার জয়ঢাক পাবলিশারের বই আছে,
কল্পবিশ্বের বই আছে, এছাড়া অভিজ্ঞান রায়চৌধুরীর বই আপনার দ্বীপ থেকে বেরিয়েছে বা পত্রভারতী থেকে বেরিয়েছে, এছাড়া বোধহয় দু একটা পাবলিশার দেখলাম ফ্যান্টাসির অনেক রকম বই সপিজনও বের করছে, তো সেগুলো দেখতে পারেন। আর শেষ যেটা আমি বলবো, যেটার বইয়ের সংখ্যা খুব কমে আসছে সামাজিক, সেটা করতে পারেন। এইসব ক্ষেত্রে হচ্ছে আপনার ওই দেখে নিতে হবে কনফ্লিক্ট পয়েন্টটা ঠিকঠাক আপনি ব্লাড করে বুঝছেন কিনা, বা আগে থেকে বইয়ের খবর নিয়ে নিয়েছেন কনফ্লিক্ট পয়েন্টটা আপনার যে ঠিকঠাক লাগছে কিনা। কারণ আমি রিসেন্টলি না, তাও 3-4 মাস আগে একটা সামাজিক লেখা পড়েছিলাম, সেখানে অনেক কিছু আছে, দেশভাগ আছে, উদ্বাস্তু পরিবারের থিতু হওয়া আছে, বিয়ে আছে, বাচ্চা হওয়া আছে, সবকিছু আছে, কিন্তু কনফ্লিক্টটা মিসিং হয়ে গেছে। তো সেই সব হলো একটু মুশকিল আর কি। তো সামাজিকের কনফ্লিক্টটা খুব খুব ইন্টারেস্টিং ভাবে সেট করতে হয়। যেরকম ধরুন পূর্ব পশ্চিমে কনফ্লিক্ট পয়েন্টটা কি, পূর্ব পশ্চিমের কনফ্লিক্ট পয়েন্টে যে সুনীল গঙ্গোপাধ্যায় এটা লিখেছিলেন, প্রতাপ আর মামুন দুটো চরিত্র, মামুন কলকাতায় বেশি কমফোর্টেবল কিন্তু মুসলমান হওয়ার জন্য সে চলে গেছে ঢাকায়, আর প্রতাপ ঢাকায় বেশি কমফোর্টেবল, সে চলে এসছে কলকাতায় হিন্দু হওয়ার জন্য। এবার এই দুই বন্ধুর ডিসকমফর্ট, দুটো আলাদা আলাদা শহরের ডিসকমফর্ট নিয়ে কনফ্লিক্টটা তৈরি করা হয়েছে, তার সঙ্গে দেশভাগ, তার সঙ্গে মুক্তিযুদ্ধ, সমস্ত কিছুকে অ্যাড করে করা হয়েছে। তাই সামাজিকের কনফ্লিক্ট একটু দেখে নেবেন, ঠিকঠাক যেন কনফ্লিক্ট হয়, যেরকম ইন্দুওয়ালা ভাতের হোটেল এই টাইপের আর কি, তাহলে কিন্তু মোটামুটি খারাপ লাগবে না। তো এইগুলো হচ্ছে মোটামুটি জ্বর, যেগুলো আপনারা ট্রাই আউট করতে পারেন এবং বুঝে শুনে কিনলে আপনাদের ভালোই লাগার চান্স বেশি। এবং একটু খোঁজ নিয়ে নেবেন বইগুলো কেমন, বন্ধু বান্ধবদের সার্কেলে জিজ্ঞেস করলেন, আমার চ্যানেল দেখতে পারেন, এদিক ওদিক খোঁজ করে দেখতে পারেন। এরপর হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে বইমেলায় গিয়ে এটা আমিও করেছি এবং অনেকবার ঠকেওছি। একটা অন স্পট ডিসিশন নিলাম, তাৎক্ষণিক একটা বইকে পছন্দ হলো, নিয়ে নিলাম, পরে গিয়ে দেখলাম বইটা ভালো হয়েছে অথবা খারাপ হয়েছে। এরকম ভাবে কিন্তু আমি আনন্দ পাবলিশারের স্টল থেকে শ্রীজাত তারা ভরা আকাশের নিচে বইটা কিনেছিলাম, আমার কিন্তু ভালো লেগেছিল। এবার অন স্পট ডিসিশন আপনারা কিভাবে নেবেন এই জায়গাটা একটু ব্যাখ্যা করা আছে। দেখুন, বই হচ্ছে একটা ফাইনাল প্রোডাক্ট। একজন পাঠকের কাছে কভার আর্টিস্ট, ইলাস্ট্রেশন আর্টিস্ট, যে বাইন্ডিং করছে, যে প্রুফ রিডিং করছে, এগুলোর সেভাবে একজন পাঠকের রেসপেক্ট ভাবলে সেভাবে অতটা মানে পাঠকের রেসপেক্টে ম্যাটার করেন। তারা তাদের কাছে সিনসিয়ারলি করলে নিশ্চয়ই ভালো, কিন্তু অতটাও ম্যাটার করে না। পাঠকের কাছে তিনটে জিনিস ম্যাটার করে: লেখক, জ্বর, প্রকাশক। এই তিনটে প্যারামিটারের শেষ প্রোডাক্ট হচ্ছে ওই বই। এবার এই তিনটে প্যারামিটারে যদি আপনার চেনা হয়, বা যত বেশি সংখ্যক প্যারামিটার আপনার চেনা হবে, তত আপনি রিস্ক কম হচ্ছে। অর্থাৎ বইটা আপনি জানেন না, ধরুন সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বই আপনি চুজ করছেন আনন্দ পাবলিশার্সের এবং সামাজিক জ্বরের, তাহলে সুনীলকে আপনি চেনেন, আনন্দকে আপনি চেনেন, সামাজিক জ্বর আপনি পড়েছেন। এইবার বইটা আপনার জন্য নতুন হলে কোনো অসুবিধা নেই, কিন্তু এরকম না হয় তিনটের একজনকেও চেনেন, এক্স, ওয়াই জ্বর, জেড পাবলিশার, সেরকম হলে কিন্তু হবে না। তিনটের মধ্যে কোনো একটা বা দুটো বা তিনটে হলেই চেনা হলে সবচেয়ে ভালো হয়। সম্পূর্ণ অচেনা জায়গা থেকে তাৎক্ষণিক ডিসিশনে বই নেবেন না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ধরুন আপনার পাড়ায় 4টে মুদির দোকান রমরমিয়ে চলে, 5 নম্বর মুদির দোকান যদি আপনি দেন সেটাও রমরমিয়ে চলবে, কারণ মুদির দোকানের বাজারটা আপনার পাড়ায় ওয়েল এস্টাবলিশড। এবার ধরা যাক আপনি একজন পাঠক হিসাবে মহাভারত লাভার, আপনি 50টা মহাভারতের বই পড়ে নিয়েছেন, তাহলে 51 নম্বরটা পড়লেও বা 52 নম্বরটা পড়লেও আপনার ভালো লাগার চান্স বেশি। তাই আপনি সেই জ্বর থেকে অচেনা বই খুঁজুন যে জ্বরটায় আপনি খুব কমফোর্টেবল। এইসব ক্ষেত্রে এমন কোনো জ্বর থেকে নেবেন না যে জ্বরে আপনি কমফোর্টেবল নন। আমি মহাভারতের এক্সাম্পল দিলাম, ধরা যাক আপনি হয়তো কমফোর্টেবল নন ফিকশন, আপনি নন ফিকশনের অচেনা বই নিতে পারেন। ধরা যাক নরসিমা রাওয়ের লেখা দ্য ইনসাইডার, ইংরেজি বই। নরসিমা রাও আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, যারা বয়সে কম তাদের জন্য বলে দিচ্ছি, নিতে পারেন। কারণ আপনার যদি রাজনীতি ভালো লাগে, নন ফিকশন ভালো লাগে, ভালো লাগার চান্স বেশি, ঠিক আছে। কিন্তু পাড়ায় আপনার চলছে মুদির দোকান, আর আপনি দিয়ে বসলেন একটা সম্পূর্ণ অন্য কিছুর দোকান, সেটা চলবে কি চলবে না কোনো ঠিক ঠিকানা নেই, তাই না? তাই আপনার ভিতরটা এস্টাবলিশড মহাভারতের জন্য, আপনার মনন এস্টাবলিশড মহাভারতের জন্য, আর আপনি কিনলেন সম্পূর্ণ অন্য একটা কিছু, ঠিক আছে, সেটা করলে হবে না, মানে খারাপ লাগার সম্ভাবনা বেশি। এইটা কিন্তু একটু বুঝে নেবেন যে আপনার টেস্ট কি আছে। সবসময় সেই টেস্টে অচেনা বই কিনুন। এখানে মাথায় রাখবেন ফাইনাল প্রোডাক্টটা শুধু যেন আপনার অচেনা হয়, বাকি সব যেন আপনার চেনা হয়। লেখক, প্রকাশক যত বেশি চেনা হবে, ঠিক আছে, এইটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে, কোনো অবস্থাতেই বইয়ের কভার দেখে খুব বেশি খুশি হবে না। কভার ভালো লাগতে পারে, ইলাস্ট্রেশন ভালো লাগতে পারে, কভার নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। খারাপ কভারের বই কন্টেন্ট ভালো হয়, সুতরাং কভার দেখে মাথা ঘামানোর কিছু নেই। তৃতীয় হচ্ছে, কভার দেখে মাথা ঘামানোর যেরকম কিছু নেই, কিন্তু পেজ কোয়ালিটি একটু দেখে নেবেন। পেজ কোয়ালিটি খুব খারাপ হলে কিন্তু মুশকিল, তখন ভালো বই অনেক সময় খারাপ লাগে। এইটা হচ্ছে আরো একটা পয়েন্ট। এরপর হচ্ছে
আপনাকে একটু অ্যানালিসিস করতে 15 মিনিট মিনিমাম সময় লাগবে, বেশিও লাগতে পারে। তাই জন্য ভিড় স্টল অ্যাভয়েড করুন। ধরুন আপনি আনন্দ পাবলিশার্সের বই কিনবেন, আনন্দ স্টলে হয়তো আপনি অ্যানালিসিস করার সেই সময়টা পাবেন না। অন্য অনেক দোকান থাকবে যারা আনন্দের বই বিক্রি করে, সেখানে এসে আনন্দের বই দেখুন। এখানে দুটো জিনিস করতে হবে। সচরাচর আমরা যেটা করি, বেশিরভাগ লোক যেটা করে, আমিও করেছি, এটা আমাকে এক লেখক শিখিয়েছিলেন, যে ব্লার্বটা পড়লাম, ভালো লাগলো, নিয়ে নিলাম না। আপনি মিনিমাম বইয়ের একটা বা দুটো পেজ পড়ুন, ভূমিকা নয় কিন্তু, মূল কন্টেন্টের 1 বা 2 পেজ দেখুন লেখকের লেখার হাতের সঙ্গে আপনার ফিট করছে কিনা। ঠিক আছে, ওপেনিং সেন্টেন্স সিম্পল সেন্টেন্স কিনা, বা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কতটা ভালোভাবে লেখক ব্যবহার করতে পারছেন, এই জায়গাটাকে ভালো করে বোঝার চেষ্টা করুন। এবং সেই সময় হাত দিয়ে নেড়েচেড়ে পেজটাও একটু দেখুন। এই দুটো দেখার পরে আপনি একটা ডিসিশনে আসতে পারবেন যে হ্যাঁ, এই বইটা আমি নেবো না নেবো না। দেখা গেলো ব্লার্বটা খুব ইন্টারেস্টিং, প্রথম 2 পেজ পড়ে আপনার ভালো লাগে না, তাহলে তো আপনি নেবেন না, স্বাভাবিক ব্যাপার। এইটা কিন্তু মাথায় রাখবেন। আর এর জন্য ভিড় স্টল কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। এরপর হচ্ছে যে বইটা যেন খুব বেশি দামি না হয়, রিস্ক বেশি হয়ে যাবে, আর খুব বিরাট মোটা সোটাও যেন না হয়, কারণ যদি বাই চান্স আপনার খারাপ লাগে, অত মোটা বই টানা একটু মুশকিল হতে পারে। ঠিক আছে, আর দামি বই হলে গায়ে লাগবে। তো এই দুটো জিনিস দেখে নেবেন যে আপনি সম্পূর্ণ অচেনা একটা বই যেন বিরাট দামি না হয়। আমি 2017 বা 18 বই মেলায় আনন্দ পাবলিশার্সের স্টল থেকে, যদিও ভিড় ছিল, তবুও শ্রীজাত তারা ভরা আকাশের নিচে কিনেছিলাম। তখন আমি শ্রীজাতকে চিনতাম না, বা শ্রীজাতকে চিনতাম না মানে শ্রীজাতর কোনো লেখা পড়িনি, জানতাম তিনি কবিতা টবিতা লেখেন, কিন্তু কোনো কিছু পড়িনি। কিন্তু আমি তারা ভরা আকাশের নিচে দুটো জিনিসের উপর বেস করে নিয়েছিলাম। একটা হচ্ছে তারা ভরা আকাশের নিচে আনন্দ পাবলিশার্সের বই, যার কোয়ালিটি নিয়ে আমার ইয়ে আছে। দ্বিতীয় হচ্ছে প্রথম পেজ এবং ব্লার্ব পড়ে আমার ভালো লাগে। তৃতীয় হচ্ছে আমি বুঝতে পেরেছিলাম ওইগুলো পড়ে, এটা ভিনসেন্ট ভ্যান গগকে নিয়ে, রেনেসাঁ পিরিয়ডের একজন আর্টিস্ট, তাকে নিয়ে আমার কিছু ইংরেজি সিনেমা দেখা ছিল, এবং তাকে নিয়ে আমার বাড়িতে বিস্তর চর্চা হয়। কি কেন হয় সেগুলো আমি বলছি না, পারিবারিক বিষয়। আমার বাড়িতে একজন ফাইন আর্টের মানুষ রয়েছেন, তাই জন্য। তো ভ্যান গগকে আমার চেনা ছিল, অর্থাৎ বিষয়বস্তু বা সাবজেক্ট আমার জানা, পাবলিশার আমার জানা, শ্রীজাতকে শুধুমাত্র সেই সময় আমার অজানা ছিল। এরপরে ওই বইটা পড়ে আমার অত্যন্ত ভালো লেগেছিল। ঠিক আছে, তো এইভাবে আপনাকে কিন্তু করতে হবে, আর সম্পূর্ণ অচেনা গেলে কিন্তু মুশকিল। আর আরেকটা জিনিস যেটা শেষ, সেটা আমি বলবো, সেটা হচ্ছে আপনাকে কিন্তু লেখক চেনার রেঞ্জটা কিন্তু বাড়াতে হবে। অন স্পট ডিসিশনে আপনাকে সবসময় গাইড করবে আপনার লেখক চেনার রেঞ্জ, এবং এই লেখক চেনার রেঞ্জ বাড়ানোর জন্য সহজ এবং সস্তা পদ্ধতি হচ্ছে বেশি বেশি বার্ষিকী পড়ুন। সম্পূর্ণ অচেনা লেখককে ফটাস করে বই না কেনাই ভালো, কোনো বার্ষিকীতে তার লেখা পড়ুন, যেটা সস্তায় আপনি, ধরা যাক কোনো একটা বার্ষিকী 120 টাকা দাম, সেখানে 7টা উপন্যাস আছে, সেখান থেকে বুঝুন এই লেখক কেমন লেখে বা এই লেখিকা কেমন লেখে। তাহলে কিন্তু আপনার অনেক রিস্ক ফ্রি হবে আপনার অন স্পট ডিসিশন। এবং আমার এই ভিডিওগুলোর উদ্দেশ্য হচ্ছে আপনার মানে ওয়ার্থ অফ মানি বা ভ্যালু অফ মানিটা যেন আপনি পান। কারণ আমি কিন্তু এটা ভুক্তভোগী, যে অন স্পটে নিয়েছি, নিয়ে ভালো হয়নি, এটা কিন্তু আমি ভুক্তভোগী। ঠিক আছে, আমার সেগুলো কোন বই সেগুলো আবার প্রশ্ন করবেন না, কারণ তার জন্য আমার খারাপ লাগা বইয়ের ভিডিও আছে, সেগুলো আপনারা চেক আউট করুন। ঠিক আছে, কারণ এই ভিডিওর কমেন্টে আমি সেগুলো বলবো না, এটা হচ্ছে একটা সম্পূর্ণ একটা আলাদা টাইপের ভিডিও। তো মোটামুটি এইটা আশা করি আপনাদের জন্য একটু হলেও গাইডলাইন দিতে পারলাম। আপনাদের বিভিন্ন জেলা বইমেলা ঘোরা বা কলকাতা বইমেলা ঘোরা ভালো হোক, আপনারা ঠিক সেই টাইপের বই কিনুন যে টাইপের বই আপনার পড়তে ভালো লাগে, এই আশা করি। আরো কিছু কন্টেন্ট দেখি মাথায় এলে আনবো। আরেকটা কথা, আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আমার কিউএন এর ভিডিওর জন্য, ওটার জন্য আপনারা কমেন্ট করছেন কেউ কেউ, কিন্তু ওটা যদি মিনিমাম 50টা কমেন্ট না হয় আমি ভিডিওটা বানাবো না, কারণ সেক্ষেত্রে ভিডিওর কোনো ভ্যালু থাকে না। তো ওটার জন্য পারলে একটু কমেন্ট করবেন, কমিউনিটিতে পোস্ট দেওয়া আছে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ওদিন ভালো থাকবেন, টাটা।